দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে রয়েছি আমি, হাসান মাহমুদ। দর্শক, আজকের দিনের বিভিন্ন সংবাদের মধ্যে আলোচিত সংবাদগুলো যে ছিল সেগুলো একটু জেনে আসি, তারপর আলোচনা শুরু করি। আলোচিত আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কাজে ফিরেছেন এনবিআর কর্মীরা, আন্দোলনে ছিলেন তারা। দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারের সাথে কাজ করতে মুখিয়ে রয়েছে চীন। চীন সফর থেকে ফিরে করা সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার ব্যাগে গুলির ম্যাগাজিন নিছক ভুল ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আজকের দিনে স্থান পেয়েছে। এবং দর্শক, আপনারা জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। পাশাপাশি আজকে এমন একটা সময়ে আমরা এই আলোচনা অনুষ্ঠানে অংশ নিচ্ছি, সেটি হচ্ছে যে জুনের একেবারে শেষ প্রান্তে এবং রাত 12টা থেকে জুলাই শুরু হবে। যে জুলাই গণ অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলো পেরিয়ে একটি গণ অভ্যুত্থান বা একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং সেই জুলাই শুরু হচ্ছে এবং জুলাইয়ের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে। আমাদের এখানে আলোচনা করার জন্য 3 জন অতিথি উপস্থিত রয়েছেন। আমার ডানে রয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বামে রয়েছেন খন্দকার মাশরুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি, এবং রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। আমি একটু আলোচনা শুরু করতে চাই এ দিয়ে যে নিশ্চয়ই আপনারা 3 জনই শুনেছেন যে আমরা বেশ কিছু দিনের আলোচিত সংবাদদের কিছুটা অংশ জানিয়ে রেখেছি। তো সব মিলিয়ে দেশের যে বর্তমান পরিস্থিতি, একটি জুলাই অভ্যুত্থানের কথা বলছিলাম, রাত পোহালেই জুলাই শুরু হবে। আমি সেই ক্ষেত্রে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা একটি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, যদিও সব বাংলাদেশে আপামর মানুষ, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। আমার জানতে চাওয়া, বছরখানেক মেয়াদ পূর্তির এই সময়ে আপনি কি বলবেন যে 1 বছর পেরিয়ে গেছে, কতটা কেমন পেলেন, কি পেলেন? যদি এভাবে বলি যে অভ্যুত্থানের এখনও ঘোষণাপত্রের কথা আপনারা বলছেন, সেটিও আমরা দেখতে পাইনি, প্রাপ্তি প্রত্যাশার জায়গাটা একটু যদি বলেন। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার সহ আলোচক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো আমরা আজকে একটু পরেই, আধা ঘন্টা পরে আমরা দেখব যে ঐতিহাসিক জুলাই আমরা পদার্পণ করছি। তো স্বাভাবিকভাবেই গত বছরের জুলাই মাসের দিকে যদি তাকান, জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হওয়া যে কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধীরে ধীরে যেভাবে আপনার অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং একটা পর্যায়ে গিয়ে আপনার সাধারণ জনগণকেও আপনার টাচ করেছিল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছিল। তো সেই যে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল দেশে এবং সবাই আশঙ্কা করেছিল এটা শেষ হবে কিভাবে, যদি আপনি চিন্তা করতেন যে পরিসমাপ্তি কিভাবে ঘটবে। এটা কিন্তু শুরুটা হয়েছিল একরকম ভাবে, আমরা একটা টানেলে প্রবেশ করছিলাম, কিন্তু কেউ জানতো না যে টানেলের শেষ কোথায়। এবং রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে, গত 15 বছর ধরে, যে এই যে একটা মানে ফেসিবাদী যে একটা কাঠামো গড়ে উঠেছিল, যে মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, আমলাতন্ত্র, এবং রাষ্ট্রে এমন কোনো জায়গা ছিল না যেখান থেকে আপনার সংস্কার অথবা যেখান থেকে রাষ্ট্রের পুনর্গঠনের কাজ শুরু করা যায়। এটা একটা দম বন্ধকর, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এই আন্দোলনটি এমনভাবে বাংলাদেশের আপামর জনগণকে আপনার টাচ করলো, জনগণকে এটার অংশ করে নিল, যে জনগণ সত্যিকার অর্থেই বুঝতে পারলো যে এটা শুধুমাত্র রাজনৈতিক দলের কাছে অথবা রাজনৈতিক দলের কাজ নয় যে রাষ্ট্রের দেখভাল করা। জনগণের, রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের দায় আছে
এবং তারা কিন্তু তাদের সে দায় থেকে রাস্তায় নেমে এসেছে। এবং সেই প্রেক্ষাপটে আজকে যখন 1 বছর পার হলো, আমরা এখানে অনেকগুলো অর্জন আছে। সবচেয়ে বড় যে অর্জন, আমরা যে আজকে কথা বলছি, আমাদের তো বাক স্বাধীনতা ছিল না। আমরা যে বাংলাদেশের নাগরিক ছিলাম, বাংলাদেশের এই যে প্রায় 60% তরুণ জনগোষ্ঠী, এই তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের নীতি নির্ধারণ থেকে শুরু করে রাষ্ট্রের কোনো প্রক্রিয়ার মধ্যে তাদের অংশগ্রহণ ছিল না। রাষ্ট্র এমন একটা এলিট ক্যাপচার, বিশেষত এটা একটা এজেন্সি, এন্টারপ্রাইজ, শেখ পরিবারের এন্টারপ্রাইজে পরিণত হয়েছিল, যে তারা আসলে সারা দেশে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি, সন্ত্রাস এবং রাষ্ট্রের বড় বড় প্রজেক্ট থেকে টাকা কালেকশনের জন্য আপনার মানুষদের নিয়োগ দিয়ে রাখবেন, বিভিন্নভাবে তাদেরকে দলে পদ দিবেন। আমি এমন কয়েকজনকে চিনি যাদেরকে জোর করে দলে পদ দেওয়া হয়েছে। তুমি ব্যবসা করছো, তুমি সোলার সেকশনে ব্যবসা করছো, তুমি কেন পদে আসবে না? তুমি তো ভালো ব্যবসা করছো। এই পদ দেওয়ার মাধ্যমে আমরা যেটা দেখছি যে 5 বছর পর পর অথবা নির্বাচনের নামে তাদের কাছ থেকে মনোনয়ন বিক্রির মাধ্যমে আবার টাকাটা কালেকশন করে নিয়ে আসা। আমরা মূল আলোচনা বা বিস্তারিত আলোচনা আসবো। আমরা মুখটা একটু 1 মিনিট যারা মাসুর আমার কাছে শুনবো এবং এরপরে 1 মিনিট প্রফেসর সাহেবের কাছে শুনবো। আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানে বিএনপির তো একটা দীর্ঘ সময় ছিল যারা পুরোটাই মাঠে ছিল, তারপরে একটা কোটা সংস্কারের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন একটা পরিসমাপ্তি ঘটালো, যেখানে স্বৈরাচারের পতন ঘটালো। মানে এই 1 বছরে আসলে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। কয়েক মিনিট পর সেই ঐতিহাসিক জুলাই শুরু হবে। এই ফ্যাসিস্ট বিদায়ে যারা সংগ্রাম আন্দোলন আত্মত্যাগ করেছেন, শাহাদাত বরণ করেছেন, সকলে আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আপনারা জানেন, বিশেষ করে 16 জুলাই এটা মারা গেল আবু সাঈদের আত্মত্যাগ, শাহাদাতের মধ্য দিয়ে এই কোটা বিরোধী আন্দোলন বেগবান হয়েছে, ত্বরান্বিত হয়েছে, যার ফলে 36 জুলাই ফ্যাসিস্টের বিদায় হয়েছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আবারও আমি বলতে চাই, যারা শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। যারা এই সংগ্রামে পঙ্গুত্ব বরণ করছেন, তাদের সুচিকিৎসার জন্য আমি নিবেদন জানাই। পাশাপাশি আমি বলতে চাই, দীর্ঘ 15.5 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে আন্দোলন করতে হাজারো নেতাকর্মী গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই। এবং আজকে যে গণতন্ত্রের পরিবেশ বিরাজ করছে, দেখুন, আমরা টক শুনে গণতান্ত্রিক আবহাওয়া বিরাজ করেছেন, যাদের কারণে তাদের প্রতি দেশ জাতি, বিশেষ করে একটি রাজনৈতিক দলের নগণ্য কর্মী হিসাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন রাজপথে ছিলাম, স্বাধিকার আন্দোলনে, ছাত্র অধিকার প্রতিষ্ঠা, ছাত্র রাজনীতিতে। আজকে যাদের রক্তের বিনিময়ে সফল হয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমি মনে করি তাদের এই ত্যাগ যত বৃথা না যায়, সেই জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কি সেই সবার মধ্যে আপনাদের ইউনিটি আছে? অত্যন্ত সুন্দর কথা বলেছেন। রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে, ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব সবার আগে বাংলাদেশ, সেই চিন্তা করে এদের অন্ততপক্ষে এদের জন্য আমরা কি করতে পারবো আমি জানি না, তবে এদের আত্মা যাতে শান্তি পায়, অন্ততপক্ষে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আর ফ্যাসিস্টের যেন পুনর্জন্ম না হয়, সেদিকে আমাদের কাজ। আমি একটু কাজী মাহবুব রহমানের কাছে আসি। জনাব মাহবুব, আমি আপনার কাছে একটু বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের 1 বছরের মাথায়ও আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, জুলাই ইশতেহার বা জুলাই সনদের কথা বলছে, ঘোষণাপত্রের কথা বলছে, সেটি এখনো আসলে সেই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলো কোনো ঐকমত্য আমরা দেখিনি।
সরকার বলেছে প্রথমে যারা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেটি নিজেরা ঘোষণাপত্র দিতে চেয়েছে, সেখানে সরকার তাদেরকে গতিরোধ করেছে, বলেছে সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের কনসেনসাস নিয়ে একটা দেয়া হবে। কিন্তু আজ পর্যন্ত সেই জুলাই সনদ কিন্তু আমরা দেখি নেই ঘোষণাপত্র। এটাকে কি একটা ব্যর্থতা মনে করেন, বা এটা একটা কোনো মানে এটাকে একটা ত্রুটি মনে করেন কি না? এটা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা আলোচক আছেন এবং দর্শক সবাইকে ধন্যবাদ। আসলে আলোচনাটা শুরু করার দরকার হলো আপনার জুলাই আন্দোলনের পরে যে সরকার গঠন হয়েছে, জুলাই আন্দোলনের চরিত্র কি, এটা কি বিপ্লব না গণ অভ্যুত্থান, এবং সরকারের চরিত্র কি, এটা কি বিপ্লবী সরকার নাকি গতানুগতিক গণ অভ্যুত্থানের সরকার? আমরা সেটা অবশ্যই আলোচনা করব। সেই জায়গাটাতেই প্রবলেমটা আমরা হয়েছে। শুরুটা করেছি এই কারণে, কারণ আমরা বিরতির পরে ওই বিস্তারিত আলোচনা ঠিক আছে, কিন্তু ব্যর্থতাটা তো সেখানে হয়েছে। আপনি যে সরকার, আমি তো আপনারা সারা মানে সবসময় সবাই এবং সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের উপরে সকল অভিযোগ আরোপ করা হচ্ছে। রাজনৈতিক দলের কোনো দায় আমি দেখি না। আপনি হলেন সরকারে আছেন, প্রাথমিক দায় যাবে সরকারের উপরে। জুলাই আন্দোলনের ব্যর্থতা, মানে জুলাই ঘোষণার ব্যর্থতা, সংস্কারের ব্যর্থতা, নির্বাচন করতে না পারার ব্যর্থতা, এগুলো সবই সরকারের গায়ে যাবে, কারণ সরকার তো এগুলোর দায় তার। আমরা যদি এখানে যদি অন্য কোনো সরকার বসতো, এখন অন্য কোনো রাজনৈতিক দলের সরকার থাকতো, প্রফেসর ইউনূস সাহেবের সরকার না থেকে, আমরা কি বলতাম, কাকে দোষী করতাম? গত 15 বছর আমরা ভোট না দিতে পারার জন্য কাকে দোষী করেছি? সো আপনি দেখতে হবে, আপনি যদি এটাকে গণঅভ্যুত্থান বলেন, এবং আমি তো দেখেছি যে সরকার গঠন হয়েছে, যতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, যতগুলো পদায়ন হয়েছে, ক্ষমতা কাঠামোর যে পরিবর্তন হয়েছে, সব কিছুর মধ্যেই একটা জগাখিচুড়ি। সেই জগাখিচুড়ির পরিস্থিতি থেকে, ক্ষমতা কাঠামোর এই ধরনের পরিবর্তন থেকে, এবং সব যেন পকেট থেকে নাম আসে। এই যে দেখলাম 2টা নির্বাচন কমিশন মানে রিলেটেড মানে 2টা কমিটি হয়েছে। এখন লাস্ট কমিটি যেটা হলো, কারা তারা, কে সে? জুলাই আন্দোলনে সে কোথায় ছিল? আপনি আইনজীবী ছাড়া, আমি 1 মিনিট বলি, আইনজীবী ছাড়া আর অর্থনীতিবিদ ছাড়া কোনো কমিটি করতে পারেন না। তো সেই অর্থনীতিবিদ তো লাভ লোকসান ছাড়া কিছু বুঝে না, আর আইনজীবী আইনের মার পেছে কথা বলে। রাষ্ট্রকে তো ট্র্যাকে উঠাতে হবে, সেই কাজ করবে কে? আপনাকে তো কিছু 1টা মিনিট সময় দেন আমাকে, আমি আসবো বলছি জানি, কিন্তু 1টা মিনিট বলি কি, আপনি ভুলটা তো করেছেন প্রথম রাতেই। গণঅভ্যুত্থানের সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে তার ধারাবাহিকতা রক্ষা করেছেন, এবং আজ পর্যন্ত সরকারকে প্রশ্ন করছেন না কোনোভাবে, আপনি কেন এগুলো পারছেন না? আলোচনা করছিলেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তার কাছে আবারও একটু আমরা জানতে চাই যে যেই প্রশ্নটি আমি এর আগে জানতে চেয়েছিলাম, যে ঘোষণাপত্র বা সনদ, জুলাই সনদের বিষয়ে এটা কি অধরাই থেকে যাবে কিনা, এই বিষয়টাই আমি আপনার কাছে একটু জানতে চাই। এবং আপনি বলছিলেন জুলাই সনদের আগে যে সরকারের বিষয়ে আপনি কিছু বক্তব্য দিয়েছিলেন, সেটা যদি বলে আপনি জুলাই সনদের আমার প্রশ্নটাতে আসেন। আপনি যেদিন মানে প্রথমত জুলাই সনদের জন্য দায় থাকে আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম, এটা যারা পারলাম না অল্প সময়ের মধ্যে, এটা আমাদের দায়, আমরা কেন পারলাম না। কিন্তু যখনই আমাদের সরকার হয়ে গেছে 2-4-5 দিনের মধ্যে, তখন কিন্তু জুলাইটাকে ধারণ করার দায় কিন্তু সরকারের, কারণ সরকার তো জুলাইয়ের আউটকাম। তো সে যদি, যেহেতু সে জুলাইয়ের আউটকাম, তাকে তো জুলাই ধারণ করতেই হবে। কিন্তু সরকারের সমস্যাটা হলো, মানে প্রথম এই কাজটা, জুলাইকে ধারণ করার কাজটা সরকার করবেটা কিভাবে করবে, হলো ক্ষমতায় যারা থাকবেন তাদের মাধ্যমে। সরকার করেছে কি, প্রথম এসে এত স্লো গতিতে গিয়েছে ক্ষমতা কাঠামোর পরিবর্তনে, যে এতদিনে জুলাইটাকে নষ্ট করার জন্য ক্ষমতা কাঠামোতে যারা বসা ছিল তারা মোটামুটি সাকসেসফুলি নীরবে করেছে একটা অংশ। আবার সরকার যাদেরকে বের করে, মানে খুব দাগি কর্তৃত্ববাদীদের বের করে যখন এই নিরপেক্ষ কর্তৃত্ববাদীদেরকে নিয়ে আসলো, আমি এদের নাম দিয়েছি, অথবা গর্তবাসী কর্তৃত্ববাদীদের নিয়ে আসলো, যারা ফেসিবাদ বা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই না করে তাদের কাছে সুবিধা নিল, এই লোকগুলোর যখন এই পদে বসালো, তখন তারাও ওই যে স্লো যাচ্ছে, ঠিকমতো কাজ করছে না, পদ টিকিয়ে রাখছে, এবং যদি ভবিষ্যতে কোনো পরিবর্তন হয় তার উপরে যেন কোনো মারাত্মক আঘাত না আসে। সে ছিল সরকারের সাথে, কিন্তু আওয়ামী লীগের ক্ষতি করে নাই, অমুকের ক্ষতি করে নাই, এই অবস্থানটা ধরে রাখার চেষ্টা করছে। সরকারের বড় প্রবলেম হলো, সে সবসময় অতি নিরপেক্ষ লোক খুঁজেছে, কিন্তু সরকার এটা ভাবেই নাই জুলাই অভ্যুত্থান হয় নাই কোনো নিরপেক্ষ লোকের মাধ্যমে।
জুলাই অভ্যুত্থান হয়েছে সেই সকল ত্যাগী লোকের মাধ্যমে, যারা রাস্তায় গিয়েছে, 15 বছর লড়াই করেছে, আমরা যারা 15 বছর সরকার বিরুদ্ধে অবস্থানে শক্তিশালীভাবে অটুট ছিলাম, তাদের ফলে হয়েছে। কিন্তু সরকার যখন ক্ষমতা কাঠামোর পরিবর্তন করতেছে, সেখানে সরকার আমাদের মতো লোকজনকে নিয়ে আসছে না। নিয়ে আসে কাকে? ওই অবিতর্কিত লোকগুলোকে। অবিতর্কিত লোক তো গত সরকারের পাশে ছিল, তাই সে অবিতর্কিত। আবার কোয়ালিফাইড লোক খুঁজতেছে, কিন্তু কোয়ালিফাইড হবে কি করে? তাহলে কি আমি জাস্ট এক মিনিট, বিতর্কিত উনি বিতর্কিত মনে করছে যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে ছিল, কারণ তারা তো হয় তারা ওই যে চুপ ছিল, সে তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে নাই, বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই, জামাতের বিরুদ্ধে কথা বলে নাই, তাকে পছন্দ হয়েছে বেশি। কিন্তু যেই লোকটা রোল প্লে করেছে, সরব ছিল, সে তো কারো কারণে বিরুদ্ধে কথা বলেছে, সুতরাং তাকে এক ঘরে ফেলা হয়েছে। অথচ তার স্যাক্রিফাইসের কারণে এই সরকার আসছে। সরকার যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাকে সে ত্যাগ করেছে। এইটাই হলো সরকারের ট্র্যাজেডি, বিপ্লবের ট্র্যাজেডি এখানে ছিল। এই জন্য আমি প্রথম ক্লাসে গিয়ে বলছিলাম, বিপ্লবীরা শুধুমাত্র ভুল করে না, বিপ্লবীরা অধিকাংশ সময়ই কি হয়, আপনার ব্যর্থ হয়ে যায়, এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই কাজটা হয়েছে। তো ওইদিন আপনি বিপ্লব বা অভ্যুত্থান দুটো আলাদা করেছিলাম। মানে আমি বলতে চাচ্ছিলাম, এটা গত দিনে আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম। অনেক দিন ধরে ভাবছিলাম এই জিনিসটা, এই নিয়ে অনেক লেখালেখি করেছি। গত দিনে ক্লিয়ারলি বুঝলাম যে বিপ্লব তো জুলাই বিপ্লব, নো ডাউট। আপনি যেভাবে ক্ষমতাচ্যুত করেছেন, এটা নো ডাউট বিপ্লব। কিন্তু জুলাইয়ের পরে যেভাবে সরকার গঠন প্রক্রিয়া হয়েছে, সেখানে বিপ্লবীরা কোথায়? নাই। সরকার গঠনের মধ্যে শুধু আমি বলছি না, সরকার গঠনের যে প্রক্রিয়া, কারা থাকবে? আজও যারা সরকার গঠনের সরকারের তো ছাত্র প্রতিনিধি, এই 1-2 জন প্রতিনিধিতে কি হবে সরকারের? এটা কোনো মানে এইভাবে সরকার না। বিপ্লবী ধারণ, বিপ্লবী স্পিরিট ধারণ করে, বিপ্লবী সিদ্ধান্ত ধারণ করে, বিপ্লবী প্রক্রিয়া ধারণ করে, বিপ্লবী রাজনৈতিক প্রক্রিয়া ধারণ করে, সেই লোকগুলো বসানো দরকার ছিল, সেইটা হয়নি। এবং ধারণ করা শুধু না, ধরেন যে কাউকে বসানো হোক না কেন, সে এটা ইমপ্লিমেন্ট করে। কিন্তু দেখা গেল কি, আমি সবটা অধিকাংশ প্রতিষ্ঠান বলতে পারবো, আমি কাছ থেকে যে সকল প্রতিষ্ঠান দেখি, অধিকাংশ প্রতিষ্ঠানেই যে সকল লোকগুলো গত 15 বছর কর্তৃত্ববাদের সাথে হয়তো মানে পদাধিকারী ছিল না, কিন্তু কর্তৃত্ববাদের সবচেয়ে সুবিধাভোগী এবং অ্যাক্টিভ, তারাই তো এখন আবার পরিবর্তিত পরিস্থিতিতে বসেছে, তারা ক্ষমতায় বসেছে। তো এই লোকগুলো তো কোনোভাবেই বিপ্লব, জুলাই এইসব বিষয়কে ধারণ করতে চায় না, কিন্তু সরকার তাদেরকে আপন মনে করেছে। এই প্রক্রিয়ার কারণে আমার কাছে যে পয়েন্টটা আপনি উঠালেন, সেটা হলো গণ অভ্যুত্থান মতো করে সরকার তৈরি হয়েছে, আর ঘটনা ঘটেছে বিপ্লব, যে কারণে বিপ্লবের যে স্পিরিট এই সরকার ধারণ করতে পারছে না। 2-1 জন ধারণ করলো, টোটাল যে সরকারি ব্যবস্থাপনা, সরকারি মানে গভর্নমেন্ট ম্যানেজমেন্ট যেটা, সেই ম্যানেজমেন্টে আমি তো ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছি না। তার উপর সরকার যখন একটু মানে যেখানে যে কাজটা করলো, সরকার সকল কর্তৃত্ববাদীদেরকে সরকার থেকে হটালো না, ওদের প্রতি কিছুটা কম্প্রোমাইজ করলো, তখন দেখা গেল অন্যান্য রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে এদেরকে আত্মীকরণ করা শুরু করে দিল। এর ফলে কী হলো, সরকারও একদিকে করেছে, নতুন রাজনৈতিক দলগুলো করেছে, তারপরে পুরাতন রাজনৈতিক দলগুলো আবার শুরু করলো, সবাই মিলে এখন নিজেরা আত্মাহুতি দিচ্ছে। সব মিলিয়ে আপনি বলছেন যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের পরে যতটুকু 1 বছরে এগিয়ে যাবার কথা, ততটুকু তো নাই। মানে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, ইনিশিয়েটিভ আছে, কিন্তু সেই ইনিশিয়েটিভগুলো বাস্তবায়ন হওয়ার লক্ষণ তো এখন নাই বললেই চলে। এবং আপনি দেখেন, আমি দেখলাম কালকে দুইটাতে আমাকে কালকে আলী রিয়াজ স্যারের এবং আমার ইন্টারভিউ হলো বিডি নিউজ, আমি দেখলাম যে ওরা ওটা করেছে মানে 9-এর মধ্যে 2.5, মানে দুইটাতে ঐক্যমত্য আর একটাতে আধা ঐক্যমত্য। আপনি 9 মাস লাগিয়ে এটা করবেন, আপনি তো সেদিন বলবেন 3 মাসের মধ্যে এটা কমপ্লিট করো। সংস্কার কমিশন তো 20টা ইস্যুতে যদি ঐক্যমত্য হতে হয়, তার জন্য তো 9 মাসের আলোচনা। রাজনৈতিক দলগুলো তো আপনি যে রাজনৈতিক দলগুলো 5টার সাথে একমত আসলে আপনি শেষ করবেন, এটাকে কমপ্লিট করতেই হবে আপনাকে। আপনি তো এটা ধরে বসে থাকতে পারেন, আপনাকে আপনি বলছেন যে যেগুলোতে আসছে হ্যাঁ শেষ করতে হবে। আপনি আরো 9 মাস থাকলে কি অন্যগুলো হয়ে যাবে? আস্তে আস্তে আপনি দুর্বল হবেন। যতদিন ইন্টারিম গভর্নমেন্টটা থাকবে তত দ্রুত এটা দুর্বল হবে, যত দুর্বল হবে তত রাজনৈতিক দলগুলো আর এইগুলো মানবে না। আপনি এটা যদি প্রথম 2 মাসের মধ্যে চাইতেন, তাহলে কিন্তু অনেক বেশি 20টাতে 18টাতে আপনি একমত হতে পারতেন, কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, সরকার সময় নিচ্ছে। এই ধরনের সরকার সময় নিতে নাই, এই ধরনের সরকার করতে হয় ঝটাপট কাজ। জুলাই ঘোষণা নিয়েও কিন্তু সরকার ঘোষণা দিবে করে হঠাৎ করে এক রাত্রে বলে দিলে উনি ঘোষণা দিবেন না। একটা জুলাই ঘোষণার তো 3টা-4টা মেইন স্পিরিট আছে না, আপনি দেন না, এক্সটেন্ডেড করা হয় পরে। আপনি 3টা-4টা কথা বলেন না যে এই 3টা-4টাতে আমরা প্রায় একমত আছি না আমরা অনেক কিছুতে, সেটা ঘোষণা দিয়ে আপনি শেষ করেন না, আপনি বাকিগুলো অনেকগুলোতে একমত এক্সটেন্ড করেন না, কিন্তু আপনি কাজগুলো সব স্থগিত করে রাখছেন।
দ্যাট মিনস কি আপনি ইনএফিশিয়েন্ট। আমি তো মনে করি জুলাই ঘোষণা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা। আমি জানাব আলাউদ্দিন আপনার কাছে একটু আসতে চাই, যেহেতু জুলাই ঘোষণা পত্র নিয়ে বা জুলাই ইশতেহার নিয়ে আপনারা কিন্তু বক্তব্য দিয়েছেন, আপনারা ঘোষণাও করতে গিয়েছিলেন, সেখানে আপনাদেরকে থামানো হলো। অর্থাৎ আমি এনসিপির কথা বলছি, বা এর আগে জাতীয় নাগরিক কমিটিতে আপনি ছিলেন, এর আগে এনসিপি হওয়ার আগে, গঠনের আগে, তখন আপনারা করতে গিয়েছিলেন, সেখানেও থামিয়ে দেওয়া হলো। সরকারের পক্ষ থেকে বলা হলো সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা ঐকমত্য জায়গায় এসে সরকার এটি ঘোষণা করবে। আমরা সেটা শুনেছি, সরকারের প্রেস সচিব তার বক্তব্যেও আমরা এটা দেখেছি। কিন্তু বছর গড়ালো, কিন্তু সেটা কি পেরোলো? মানে ঘোষণাপত্রের সনদের কিছুই দেখতে পাচ্ছেন আলো এক বছরে? এখানে একটা বিষয়, এবং আজকে আরেকটু বলি, আপনাদের দলীয় প্রধান আহ্বায়ক তিনি কিন্তু বলেছেন যে সরকারের আর এখতিয়ার নাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার। তার একটা স্ট্যাট আছে, ফেসবুকের স্ট্যাট আছে, আপনি যদি দেখে থাকেন নিশ্চয়ই দেখেছেন, যে যে মানে এখন আর সরকার জুলাই সনদের দেওয়ার এখতিয়ার রাখেন না, এবং যদি না দেয় সেক্ষেত্রে আপনারাই ঘোষণা করবেন। আপনারা একটা তারিখও দিয়েছেন শহীদ মিনারে। জি হ্যাঁ, একটা বিষয় কাজী মাহবুবুর রহমান স্যার খুব স্পষ্টভাবে বলেছেন যে গণ অভ্যুত্থানকারী শক্তি যখন সরকারকে আপনার লিয়াজি কমিটির মাধ্যমে দায়িত্ব অর্পণ করেছে যে আপনারা বাংলাদেশকে ফেসিবাদ থেকে একটি গণতন্ত্র উত্তরণের যে জার্নিটা আপনারা সম্পাদন করবেন, এই যে মহাদায়িত্ব অধ্যাপক ইউনূস সাহেব, এবং দায়িত্বটা উনি নেওয়ার সময় খুব হাম্বলি জাতির কাছে বলেছেন যে আপনারা যখন আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন, আমরা আসলে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যেতে চাই। তো সেই জায়গা থেকে সত্যিকার অর্থেই পরবর্তীতে আমরা দেখলাম যে প্রথম যেই ৩-৪ মাস সময়টা, এই সময়টা গভর্নমেন্ট আসলে পরিস্থিতি বোঝা এবং অনেকগুলো প্রতিবিপ্লব এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেকগুলো আপনার ধাক্কা এবং তার সাস্টেইন করার মতো যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমরা দেখলাম যে সেই ক্যাপাসিটি বিল্ড করতেই তার প্রথম সময়টা লেগে গিয়েছে। এটা বলা খুব সহজ যে ওই সময়টা আসলে অনেক কিছু করে ফেলা যেত, কিন্তু গভর্নমেন্ট হয়তো ওই সময়টা চিন্তা করেছে সে আগে স্থিতিশীলতা নিয়ে আসবে, আগে তার যেই আপনার একটা সরকার হিসেবে যে সংহত হওয়া, সেই সংহত হওয়ার সময়টা নিতে গিয়ে তারা যেটা করেছে যে তারা মূলত তারা যে সংহত হওয়ার পর কি করবে, তাদের যে মূল টাস্কটা কি, তাদেরকে কি এজেন্ডা দেওয়া হয়েছে, এজেন্ডাটা সরকার ভুলে গিয়েছে। এটা হলো সবচেয়ে ট্র্যাজিক পার্ট। এবং সরকারের আসলে প্রধান দায়িত্ব একটা নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠু বা লেভেল প্লেইং ফিল্ড না এখানে, এবং তিনি যেটা বলেছেন যে জুলাইয়ের কারণে বা জুলাই অভ্যুত্থানের কারণে যেহেতু সরকারটি এসেছে সেটাকে একটা ধারণ করার বিষয়। কিন্তু তিনি বেশ কতগুলো অভিযোগ করেছেন, সেটার সাথে আপনি একমত কিনা সেটা জানাবেন। সেটি হচ্ছে যে নিরপেক্ষ না নিয়ে বা অতি নিরপেক্ষর কথা বলেছেন। অতি নিরপেক্ষের লোক খুঁজতে গিয়ে যারা মৌনতা অবলম্বন করেছে বা জুলাই অভ্যুত্থানের পক্ষে যারা ভয়েস রেজ করেছে তাদের বাদ দিয়ে সেই মানুষগুলোকে বিভিন্ন জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে, এই অভিযোগটাকে আপনি? এটা আমি মাহবুব স্যারের সাথে একমত, বাট একটা জায়গায় আমার একটা এখানে এডিশন আছে। সেটা হলো যে আপনার অভ্যুত্থানকারী যে শক্তিগুলোর মধ্যকার যে আস্থার সম্পর্কটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার বিষয়ে। কেন? আপনি যখন সিদ্ধান্ত নেবেন, আপনি দেখছেন যে পরবর্তী যে নির্বাচন হবে, নির্বাচনে আপনার যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসবে, কিন্তু যখন আপনি দেখেন সরকারকে আপনি আলাদা করে ফেললেন, সরকারকে কি করতে চাইলেন, এটা নিরপেক্ষ করতে চাইলেন। কিভাবে নিরপেক্ষ করতে চাইলেন? যে আপনি কোনো জাতীয় সরকার অথবা সর্বদলীয় সরকারের আইডিয়াটাকে আপনি নাকচ করে দিলেন। এখন আপনি যে মাহবুব স্যার যে জিনিসটা আসলে মিস করে গিয়েছেন, যে সরকার অবশ্যই গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু গণঅভ্যুত্থানের যে শক্তিগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সাধারণ জনগণের যে স্টেক, এটা ছাড়া তো আসলে গভর্নমেন্ট সবার এগেনস্টে কাজগুলো করতে হচ্ছে। এগেনস্টে আসলে এটা খুব দুর্ভাগ্য, কিন্তু আমরা দেখেছি যে গভর্নমেন্ট সবসময় এই শক্তিগুলোকে আপনার ব্যালেন্স করে, এই শক্তিগুলোকে, যেমন আপনার জুলাই ঘোষণাপত্র দেওয়া না দেওয়ার একটা বড় কারণ হলো যে বিএনপি এখানে তার অবস্থান ব্যক্ত করেছে, তারা এই ঘোষণাপত্র এইভাবে দিতে চায় না। তারা তাদের মতো একটা ঘোষণাপত্রের খসড়া নিয়ে এসেছিল, সেই খসড়ার পরে কি হয়েছে আমরা জনতার অংশ হিসেবে আমরা কিন্তু জানি না গভর্নমেন্টের ভিতরে কি হয়েছে। গভর্নমেন্ট থেকে তার পজিশন স্পষ্ট করেনি, স্পষ্ট করলে আমরা বুঝতে পারতাম যে বিএনপি এই জায়গায় এডিশন চাচ্ছে, ঠিক আছে, আমরা তখন আলাপ আলোচনার মাধ্যমে যে ঠিক আছে এগুলো করতে দেওয়া হোক। এবার আমরা কোন জায়গায় এখানে আসলে ঘটনা যেগুলো ঘটেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইতিহাস তো মূলত ৩৬ দিনের ইতিহাস। ৩৬ দিনে এমন কোনো ঘটনা ঘটে নাই যে বিএনপির যেই গত আপনার প্রায় ৪০ বছরের স্ট্রাগল, যেগুলো ঘোষণাপত্রে আসতে পারে, সেগুলোতে আপনার ছাত্ররা অসম্মতি জানাবে।
36 দিনে বরং ছাত্রদের যেই জায়গাটা সেটা হলো যে পুরো ইতিহাসের যে ধারাক্রমের মধ্যে এই এডিশনটা তারা রাখতে পারছে কিনা, এবং ইতিহাসের যেই আমরা দেখেছি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হয়েছে, মুক্তিযুদ্ধ একটি দলের হাতে কুক্ষিগত হয়ে গিয়েছে, এবং বাংলাদেশের যে ভোটের রাজনীতি, বাংলাদেশের যে আপনার পাওয়ার পলিটিক্স বলে ক্ষমতা রাজনীতি মুক্তিযুদ্ধ একটা পিলার হয়ে দাঁড়িয়েছে। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা আমরা দেখেছি সোশ্যাল সেফটি নেটের ফান্ড তারা সেখানে ট্রান্সফার করছে, এবং অনেকগুলো সুবিধাভোগী যে শ্রেণীগুলো আছে এই প্রাপ্তির জায়গাগুলো তারা মুক্তিযোদ্ধা হিসেবে খাত হিসেবে আলাদা বন্টন করে নিয়েছে। এর মাধ্যমে যেই বিষয়টা হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশের যে সোশ্যাল ফেব্রিকটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন সরকার প্রথমত যেই আমি স্যারের সাথে জাস্ট আপনি বললেন যে একমত হওয়া, এটা একমত যে এই সরকার অতি নিরপেক্ষতার ভান করছে, এবং অতি নিরপেক্ষ হতে গিয়ে যারা কমপ্লিসিট ছিল ফেসিবাদের তাদেরকে সরকারে নিচ্ছে। কিন্তু এটার বিকল্প হতে পারতো যেটা হলো যে সরকারটা আসলে সর্বদলীয় অথবা অংশগ্রহণের সরকার। এখন আপনি যেটা বলছেন যে নির্বাচন 3 মাস, আপনি একটা বিষয় চিন্তা করেন, প্রথম কিন্তু 3 মাস কিংবা 6 মাসে নির্বাচন হতে বিএনপিও চায় নাই। কেন চায় নাই? কারণ রাষ্ট্রটা এমন অবস্থায় চলে গিয়েছিল। আপনি দেখেছেন 3 দিন এদেশে কোনো সরকার ছিল না। বাংলাদেশে মনে হয় আপনার এই 3 নভেম্বর থেকে 6 নভেম্বর পর্যন্ত টানা পড়ানোর সময়টা বাদ দিলে আপনি স্বাধীনতার পর এরকম সময় পাবেন না যে 3 দিন টানা কোনো সরকার নেই। এই অবস্থা থেকে যখন আপনার ডক্টর ইউনূস আপনার হাল ধরলেন, বিশেষ করে অর্থনীতির যে আপনার দুর্দশা ছিল, এবং আইএমএফ এর লোনের যে আপনি দেখেছেন যে নেগোসিয়েশন করে ওরা অনেকগুলো জায়গা থেকে ওরা পিছিয়ে গিয়েছিল, পরবর্তীতে আবার তাদেরকে কনভিন্স করে তৃতীয় কিস্তি লোন ছাড় করা হয়েছে। তো এই জায়গা থেকে প্রথমত যে আমরা দেখেছি সবাই একটা সরকারকে সম্মতি দিয়েছে যে গভর্নমেন্ট একটা স্টেবিলিটির দিকে রাষ্ট্রকে নিয়ে যাবে, সমর্থন ছিল, নীরব সমর্থন নিয়ে যাবে। কিন্তু গভর্নমেন্ট স্টেবিলিটির সাথে যে জিনিসটা ট্রেড অফ করেছে, আপনি এই অভ্যুত্থানের যে রুহ আছে, অভ্যুত্থানের যেই মানে আত্মা আছে, যেই স্পিরিটটা না হলে এই জনগণের এই রক্ত, এই যে জুলাই, আমি জুলাইয়ের কথা মনে আসলে আজকে আমরা মানে শাহবাগে একটা তথ্যচিত্র প্রদর্শনী থেকে শুরু করেছি, ঢাকার ওয়ার্ডগুলোতে আমাদের কর্মসূচি যাচ্ছে। ভিডিওর দিকে তাকালে আপনি হাসান ভাই, আপনি ইভেন যিনি আছেন আপনার মাহবুব ভাই কিংবা মাসুক ভাই, কেউ আসলে যারা অভ্যুত্থানের সপক্ষ শক্তি, তারা সত্যিকার অর্থে এখন যে মত দ্বিমত হচ্ছে, আমার মনে হয় প্রতিটা ঐক্যমত্য কমিশনের মিটিং এর আগে একবার এই 1 ঘন্টার ডকুমেন্টারি দেখিয়ে তাদেরকে মিটিং এ বসানো উচিত। কারণ আমরা বারবার ভুলে যাচ্ছি যে এই যে গণঅভ্যুত্থানের যেই চেতনা আসলে আপনার আগামী রাষ্ট্রের ভিত্তি, এই ভিত্তির জায়গাটাকে রেখে একপাশে রেখে আপনি যখন আগের যে ব্যবস্থা এখন সরকার হাঁটছে সেই ব্যবস্থা হাঁটবে, তখন কিন্তু আপনার এই চেতনা কিন্তু আগামী দিন আবার আপনার ফাইট ব্যাক করবে। এই বিষয়টা মনে রাখলে আমাদের জন্য আজকের যে অবস্থান, আমরা জনাব মাসুকুর রহমানের কাছে একটু শুনতে চাই আর কি, সেটি হচ্ছে যে আমরা যে আলোচনাটা করছি যে জুলাই সনদের সেটা কি অধরা থেকে যাচ্ছে কিনা। আমরা দেখছি যে জাতীয় ঐকমত্য কমিশন অনেক আলোচনা করছে, অনেক বিষয়ে সংবিধান মানে অনেকগুলো সংস্কার করতে চাচ্ছে, বেশ কিছু রাজনৈতিক দল অনেকগুলোতেই কিন্তু একমত হয়েছে, বেশ অল্প কয়েকটিতে দ্বিমত রয়েছে। সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, এনসিসি গঠন বা প্রধানমন্ত্রীর মেয়াদ, মানে বেশ অল্পই বলা যায় যে মত পার্থক্য রয়েছে। সেই ক্ষেত্রে এই মত পার্থক্য আসলে কবে ঘুচাবে, একটি জুলাই সনদ কবে হবে, এবং এনসিপির আহ্বায়ক যে কথাটি বলেছেন যে সরকারের আসলে এখন আর এখতিয়ার নাই, যেহেতু তারা কোনো কিছু দিতে পারে না, এই সরকারের এখন আর সেই জুলাই সনদ দেওয়ার মতো এখতিয়ার এখন তাদের নাই, এটাকে আসলে আপনি কীভাবে বলছেন? মানে ঐকমত্যের জায়গাটা এত বছর, একটা বছর চলে গেল, কিন্তু সেই জায়গাটা থেকে একমত হওয়া গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাহেব যে ব্যাখ্যা করলেন, আমি সম্পূর্ণভাবে তার সাথে একমত। আপনি এই ফ্যাসিস্টের বিজয়ের সংগ্রামে আমি একটা রাজনৈতিক দলের নগণ্য কর্মী হিসাবে আমাকে সম্মুখ যোদ্ধা মনে করতে পারেন। জেল, জুলুম, অত্যাচার, রিমান্ড কেটেছি, একটা প্রত্যাশা তো আছেই, দলীয় প্রত্যাশার বাইরেও ব্যক্তি প্রত্যাশা। নিশ্চয়ই ব্যক্তির প্রত্যাশা তো থাকতেই পারে। আমি একটু পিছিয়ে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল সুলতান মোহাম্মদ মনসুর, মির্জা আজম, আমি, এয়ারফোর্সের উচ্চ পর্যায়ের এয়ার কমোডোর মুরা সাহেব মারা গিয়েছেন, বাংলাদেশে একজন কনসালটেন্ট ফার্মের মালিক, একটা ইঞ্জিন অফিসের প্রধান বসা। তো সুলতান মোহাম্মদ মনসুর সাহেব যে সময় ডাকসুর ভিপি, আমি দক্ষিণবঙ্গের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে আমি ছাত্রদলের প্রথম ভিপি ছিলাম।
তো উনি আমরা দুঃখ করে আলোচনা করতেছিলাম, উনি বলতেছিলেন আমার দলের এই অমুক এমপি মন্ত্রী হওয়ার পর আমি চিনি না। হ্যাঁ, বলতেছে এতদিন রাজনীতি করলাম। আমি বলা শুনলাম হয় আমার আপনার কিছু হলো না, এটা দুঃখ না। এদেশে যদি একটা সবুজ বিপ্লব হতো, শিল্প বিপ্লব হতো, অথবা এদেশের খেটে খাওয়া মানুষ তাদেরও যদি একটা ভাগ্যের পরিবর্তন হতো, হয়তো বা নিজেরা শান্তি পেতাম যে অন্তত তাদের তো জন্য হয়েছে, আমার আপনার কিছু হওয়ার দরকার নেই। বুঝতে পারছি। এই এনসিপি নেতারা ধরেন এই জুলাই বিপ্লবে এরা 36 দিন সংগ্রাম করেছে। আমরা যারা 15.5 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, কিংবা 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে আমাদের দুর্বিষহ জীবন, সেটা যদি শোনেন জি, অবাক হয়ে যাবেন। এর বিনিময়েও যদি এই দেশে এটা টেকসই গণতন্ত্র, অন্তত পক্ষে সাংবিধানিক কতগুলো প্রতিষ্ঠান যা নিয়ে বিতর্ক হবে, ইলেকশন এদের সাথে আমার সাথে, ওনার সাথে আমার সাথে, এই প্রতিষ্ঠানগুলো নিয়ে বিতর্ক হবে না, কিংবা এদেশের এই ভোট সিস্টেম নির্বাচন নিয়ে বিতর্ক হবে না, তারপরও একটা সান্ত্বনা দিতে পারতাম। যেমন জুলাই সনদ বা ঘোষণাপত্র, আমি যেটুকু বুঝি এটা বিপ্লব না অভ্যুত্থান, এটা হলে বিতর্ক আছে না প্রফেসর সাহেব? বলেছি তো। হ্যাঁ, আমি বললাম একমত। এই সরকার এই সংবিধানের মেনেই তো শপথ নিছে, ঠিক না বেঠিক বলেন? এই সংবিধানের মেনে নিছে। যদি বিপ্লবী সরকার হতো, শেখ মুজিব যুদ্ধের পর কিন্তু কারো কাছে শপথ নেয় নাই, পার্লামেন্টের মেম্বাররা শপথ নেয় নাই, ক্ষমতায় বসে পড়েছে। শেখ মুজিব কার কাছে শপথ দিয়েছে বলেন তো? মন্ত্রী বসে কারোর শপথ নেয় নাই। এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে সংবিধান স্থগিত। আপনি আমার ভুল ধরলেন, আমি এটা ক্লিয়ার করতে চাই। রাজনৈতিক করতে পারে না, আইনগত করতে গিয়েছে। আইন আমি বলি যেটা প্রবলেম হয়ে গেছে। কেন বিপ্লবী সরকার হলে পারতো, কোনো শপথ দরকার ছিল না। আমি বলি এই সরকার সংবিধানকে মেনেই শপথ নিয়েছে। আপনি বলেন সংবিধানে কোথায় অন্তর্বর্তীকালীন সরকার আছে? নাই, কোথাও নাই। সংবিধানে কোথাও অন্তর্বর্তী সরকার নেই। যদি এখন জুলাই সনদ বা ঘোষণাপত্র করে, এই সংবিধানে স্থগিত হয়ে যাবে। এই সংবিধানের এই সরকারের যত অর্গান সকল ইয়েস, সেটা আর্মি বলেন, অ্যাডমিন ক্যাডার বলেন, পুলিশ বলেন, সব কি আমি কি বুঝতে পারছি? দেখেন প্রবলেমটা কোথায়। তো যদি ডক্টর ইউনূস শহীদ মিনারে শপথ নিয়ে যদি ক্ষমতায় বসতেন, তাহলে এই সংবিধান থাকতো না, এটা একটা বিপ্লবী সরকার হতো। এবং যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করতেন, একটা ভিন্ন জিনিস হতো, সেটা হয় নাই। জাতীয় সরকারকে আলাউদ্দিন মাহমুদ বললেন যে জাতীয় সরকার অনেকে রাজি ছিল না। না, আমি বলি হয় নাই ছিল না বলি। এই কারণে জুলাই সনদ যদি এখন ঘোষণা হয়, এই সংবিধান থাকবে না, প্রেসিডেন্ট থাকবে না, তাহলে কি হবে? এটা একটা প্রশ্ন। আসেন, যে কথাটি বলেছেন রাজনৈতিক ক্রিয়াশীল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, এদের কি বলি তো, এরা বাদে, বিশেষ করে আওয়ামী লীগ বাদে যারা আছেন, বলেন সকল ধর্মে আছে, কোনো ধর্মে আছে ঘুষ খাওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, অসৎ কাজ করা যাবে, অন্যায় করা নাই। কোনো রাজনৈতিক দলের দর্শন যদি দেখেন, তাদের গঠনতন্ত্র দেখেন, আপনার পছন্দ না হতে পারে, জনগণের কল্যাণের জন্য আছে, তারা ভালো কথাই লেখা আছে। কেউ আপনার পছন্দ না হতে পারে। আপনার ওয়াইফ রেস্টুরেন্টে যাবেন, দুজনের খাবারের চয়েস একরকম নাও হতে পারে, স্বাভাবিক। আমি একটু ক্লিয়ার কথা বলতেছি। দেখেন, সকল রাজনৈতিক দল ঐক্যমত হবে, নট দ্যাট। এর মধ্যে থেকেই যে বিষয়গুলোতে যেটা বলেছেন এর মধ্যে থেকেই আপনারা দেখেন, এরশাদ বিরুদ্ধে 9 বছর আন্দোলনের আমি একজন রাজপথের নগণ্য কর্মী ছিল, সম্মুখ যুদ্ধে ক্রিয়াশীল। শাহাবুদ্দিন শাহ ক্ষমতায় বসে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়নি, হয়েছে না? গ্রহণযোগ্য নির্বাচন ছিল। এখন বলি আমি, এই অন্তর্বর্তী সরকার
আমার কাছে মনে হয় জি আপনি বলেন টেকসই গণতন্ত্রের একটি অন্যতম এই আন্দোলন লাস্টে কোটাবিধি হলো দীর্ঘদিন ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই বলে এটার সাথে আন্দোলন হয়তো সেটাকে বাস্তবায়ন এরা করেছে। জি এটা তো একটা অন্যতম কারণ, তো ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে ভাই। এই রাষ্ট্রের মালিককে বলেন জনগণ, জনগণের মালিকানা রিনিউ হয় 5 বছর পর পর। কিসের মধ্যে? ভোটের মাধ্যমে। গণতন্ত্রের প্রধান গণতন্ত্র ভোট, সেই ভোট থেকে বঞ্চিত। সেটাও যদি এই সরকার সুষ্ঠু নির্বাচন করে যেতে পারতো, আমার কাছে সন্দেহ এই সরকার ভোট করে যেতে পারবে না। পারবে কিনা আমি বলেছি, সন্দেহ প্রকাশ আমি অনেক আগে চ্যানেলে বলেছি, আরো 6 মাস আগে ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন করে যেতে পারবে না। আবার বলেছিলাম ডক্টর ইউনূস সাহেব বিশ্বনন্দিত নেতা, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে যেতে পারতো। এই প্রশ্নটা বা এই প্রশ্নটা রেখেই যদি আমি জনাব অধ্যাপককে একটু বলি যে এই সরকার আদৌ ভোট করে যেতে পারবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? একটু ছোট্ট করে বলবো, ছোট করে শেষের দিকে আসি। আমি ছোট করে বলছি যে আমরা 3টা এজেন্ডা ছিল। প্রধানত আপনার বিচারকে দৃশ্যমান করা, সংস্কারের যে মেজর সংস্কারগুলোকে ঐক্যমত্য করা এবং আপনার নির্বাচন অনুষ্ঠান করা, লেভেল কিন্তু এই 3টা কাজের যে প্রস্তুতি বা অগ্রগতি এটা দেখলে কিন্তু জনগণের কাছে দৃশ্যমান হয় না যে একটা ভোট হবে। ভোটের যে প্রস্তুতি সেটা বলে না, এই জন্য সন্দেহ করা হচ্ছে। কিন্তু তাই বলে যে অনেক বেশি সময় লাগে এই প্রস্তুতি নিতে তাও না। কিন্তু আমাদের আগের সরকারগুলো কিন্তু 3 মাসে ভোট করেছে না। আপনি অন্তর্বর্তী সরকারের নেচার যদি বলেন, আমরা কিন্তু 3টা-4টা নির্বাচন করেছি 3 মাসেই এবং অনেকটা গ্রহণযোগ্য নির্বাচনই। সো এটা না, আমি 1-2টা লাইন এখন যুক্ত করতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ে অনেক আলোচনা চলছে। আপনি এইরকম সত্যাসত্যি কমিটি বা যে নাম দেন না কেন, এগুলো আমাদের দেশে অনেক চর্চা হয়েছে। এগুলো কিন্তু একটা কাজ বাদ দিয়ে অন্য একটা নাম দেওয়া যায়, যেমন এনসিসি বাদ দিয়ে সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি কাজ করছে না কেন জানেন? উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, মানে এই যে পদ্ধতিগুলো নিয়ে প্রতিদিন কথা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একমতে আসার কোনো লক্ষণ। একমতে আসবে কেন? সবগুলো রাজনৈতিক দলের এজেন্ডা তো সম্পূর্ণ ভিন্ন। আপনি ধরেন জামাত ইসলাম এবং বিএনপি, তারা রাজনৈতিক আদর্শ কি একরকম? বা জামাত ইসলাম, বিএনপি, সিপিবি এক হয় কি করে? আপনারা এগুলো বলছেন কেন? কিন্তু যেই বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ অনুযায়ী, চিন্তা অনুযায়ী কিছু বিষয় তো ঐকমত্য হয়েছে, সেগুলো তো তাদের রাজনৈতিক আদর্শকে প্রভাবিত করে না। তাই কিন্তু আপনি যেটা দেখেন, আপনি প্রথম দিন থেকে কিন্তু আমি দেখেছি, এটা খুব সিরিয়াসলি বলতে হবে, বিএনপি কিন্তু প্রথম থেকে একটা নিঃশর্ত সাপোর্ট দিয়ে কিন্তু আসছিল সরকারকে। এটা কিন্তু আপনারা অনেক সময় মিস করে যাই। আমি সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেছি, আপনি এই ধরনের কমিটি করে লোক বাছাই করে লোকটা ঠিক রাখতে পারেন। কারণ আমরা নিজেরাই তো সরকারকে সুবিধা দিতে সারাক্ষণ চেষ্টা করি। আমাকে যদি আপনি নির্বাচন কমিশনার বানান, দেখা যাবে আমি চেষ্টা করছি এটা করতে। ব্যাপারটা হলো অন্য জায়গায়। সেটা হলো আপনাকে করতে হবে কি জানেন, এই ধরনের সাংবিধানিক এবং স্বাধীন প্রতিষ্ঠানগুলোতে যারা রাষ্ট্রকে চেক দেয়, তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে শপথ ভঙ্গের দায়ে। এটা আমি গত 6 মাস যাবত বলে আসছি। এদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা না করলে, আইনগতভাবে আইনি প্রক্রিয়ায়, তাহলে তাছাড়া তারা কোনোভাবে ভয় পাবে না। তারা ওই যে সরকার থাকবে তাকে তোয়াজ করতে থাকবে, অন্য কোনোভাবে সে। আমি আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটু আসছি, এই সরকার আসলে ভোট দিতে পারবে কিনা যে সন্দেহ প্রকাশ করেছেন, আপনার মন্তব্যটা শুনবো 1 মিনিট, তারপরে আর 1 মিনিট শুনবো। আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি। আমরা তো নিজেরা, আমরা আগেও বলেছি যে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে 2022 সালের ফেসিবাদী আইনের মাধ্যমে, এবং এই নির্বাচন কমিশনে আমাদের কোনো ইনপুট ছিল না, কারণ আমরা তখন এটার পক্ষে ছিলাম না। আমাদের ইয়াটা ছিল যে আগে সংস্কার হবে, সংস্কারের পর আপনি নির্বাচন কমিশন গঠন করেন। জায়গা তো আমরা দেখলাম যে দীর্ঘ সময়, সেটা আলাদা বিষয়। সরকার দীর্ঘ সময়কে শর্ট সময় করবে, কিন্তু আমাদের চাওয়াটা তো আমরা একটা জায়গায় আছে। তো আমরা এখনো মনে করছি যে এখন যে প্রশাসন আছে, এখন যেভাবে আপনার বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আমূল পরিবর্তন না করা যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন আসলে সম্ভব। জি, আমরা 3 জনের বক্তব্য শুনলাম এবং আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের 3 জনকেই স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। শুভরাত্রি।